ডেপ্রিসিয়েটেড ভ্যালু কত, এটা আমার এখন দরকার। বিক্রি করছে যে অ্যাসেটটা তার ডেপ্রিসিয়েটেড ভ্যালু দেখি। অ্যাডজাস্টমেন্টে যাও, ডিউরিং দ্য ইয়ার, 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট করো। ডিউরিং দ্য ইয়ার ইকুইপমেন্ট ওয়াজ সোল্ড ফর টাকা 8,500 ক্যাশ। ভালো কথা, সোল্ড হয়েছে যেটা সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। কারণ ওইটার যে কস্ট ওইটা আমি জানতে চাই, আর ওইটার ডেপ্রিসিয়েটেড ভ্যালু আমি জানতে চাই। এরপরে বলতে দ্য ইকুইপমেন্ট কস্ট টাকা 18,000, তাহলে ওই যে যে 8,500 টাকা যেটা বিক্রি স্যার মিউট হয়ে আছেন। আর ফোন কলে আছে বল। ও ওকে। কয় নাম্বারটা করাচ্ছে? নাজিমের বইয়ের 43 নম্বর। বাবু, হ্যাঁ বলো। অরিজিনাল প্রাইস হলো 18,000 টাকা আর বুক ভ্যালু হলো 8,500 টাকা। বুঝে ফেলছি, বুঝছি বুঝছি। মানে 24,000 থেকে 18,000 টাকা মাইনাস হবে, আর হচ্ছে না 4,500 না 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 8,500 না, টাকা যোগ হবে। 18,000 থেকে 8,500 টাকা বিয়োগ করলে এখানে ওই মানে প্রোডাক্ট মানে ওই সম্পত্তি ডিপ্রিসিয়েশন বের হবে, ওটা মাইনাস প্লাস করলে হয়ে যাবে। এটা বুঝছি না। কথা বুঝি না, এটা আমার কোশ্চেন ছিল। আরেকবার একটু বলো। দোস্ত, এখানে কিন্তু মানে আচ্ছা মেন শুরু করি। প্রোডাক্টের মানে যে আমাদের যে সম্পত্তি আছে সেটার অরিজিনাল প্রাইস 18,000 টাকা আর এটার বুক ভ্যালু হলো 8,500 টাকা। আমরা বুক ভ্যালু অর্থ দ্বারা কি বুঝি? অরিজিনাল প্রাইস মাইনাস ডেপ্রিসিয়েশন করলে না বুক ভ্যালু বের হয়, ঠিক না? তো এখানে হ্যাঁ অরিজিনাল প্রাইস থেকে আমাদের বুক ভ্যালুটা যদি মাইনাস হয়ে যায় আমাদের এই প্রোডাক্টের ডেপ্রিসিয়েশন বের হয়ে গেল, ওইটাই। এরপরে ওই পুরাতন ডেপ্রিসিয়েশন থেকে বাদ দিব, তারপরে যেটা মাঝখানে থাকে ওই 2015 সালে ডেপ্রিসিয়েশন আর আর যোগ বিয়োগের ডেপ্রিসিয়েশনের মাঝখানে 14,500 টাকা থাকে, ওটাই হলো বর্তমান বছরের ডেপ্রিসিয়েশন। আমি একটু বুঝছি যেটা দ্বারা। আমারটা ঠিক আছে নাকি আমি জানি না, কয়ে দিলাম আর কি। হাবিব কোনো আচ্ছা, মতামত দেখি আছে? স্যার কি বলে। স্যার কি বলে। মাইমুনা, তুই যা বলছস যোগ বিয়োগ করে 14,500 হয়েছে। আমি তো হয়েছে এই কিনা যোগ স্যার বিয়োগ জিজ্ঞেস করেই কর। কইতেছি। হ্যাঁ, অমনে করলে 14,500 তো হয়। অ্যান্সার তো মিলে গেছে মাইমুনা। মিলে গেছে, কথা বলো 18,000 থেকে মিলে গেছে। 8,500 বাদ দিলে হয় আমি হচ্ছে তোমার 9,500। হ্যাঁ, পরে কি 24,000 পড়াইতে? থেকে 9,500 ডিফারেন্স করলে স্যার আসছে, স্যার 14,500 আসছে, বের হয়। হইছে। এই কি মাইমুনা পড়ে পড়াইতে? লইতে হয়। আচ্ছা আসো। বিগিনিং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন লিখলাম। এবার এন্ডিংও লিখবো, কিন্তু তার আগে লিখবো হলো সেটা, এই যেটা আমার ওই বছর ভরে যেটা বিক্রি হয়েছে সেটা। তাহলে বছর ভরে বিক্রি হয়েছে যেটা, সেটা হলো 18,000 টাকা বিক্রি হয়েছে। ঠিক আছে, 18,000 টাকা বিক্রি হয়েছে, কিন্তু 18,000 টাকার বুক ভ্যালু কত? বুক ভ্যালু দেওয়া আছে না? আছে। তাহলে দ্য ইকুইপমেন্ট কস্ট টাকা 18,000 অরিজিনালি,
and had a book value of টাকা ৮,৫০০ at the time of sale, যখন ওইটা বা সেল করতে করার জন্য নিছিল তখন ৮,৫০০ টাকা ছিল তোমার বুক ভ্যালু। তাহলে ৮,৫০০ যদি বুক ভ্যালু থাকে তাহলে ডেপ্রিসিয়েটেড ভ্যালু কত? ৮,৫০০ বাদ দাও, বাদ দিলে তো বেড়ে যাবে। তাহলে ৯,৫০০। 18,500 18,000 থেকে 8,500 বিয়োগ দাও, বিয়োগ দিলে তোমার ডেপ্রিসিয়েটেড ভ্যালু পাওয়া যাবে। লেস ৯,৫০০। ডেপ্রিসিয়েটেড ভ্যালু 9,500, ঠিক আছে না? পাইলাম ডেপ্রিসিয়েটেড ভ্যালু 9,500। কই লিখলাম এটা? আউটার কলামে দেখো। হ্যাঁ, এটা কেমন করে বের করছি ওইটা একটু দেখাই। এটা বের করছে হলো 18,000 মাইনাস 8,500 বুক ভ্যালু 8,500, তাহলে হবে হলো 9,500 না? 9,500 না? বিয়োগ দাও, বিয়োগ দিলে কত থাকে? 14,500। 14,500 14,500 বিয়োগ দিলে 24,000 থেকে 14,500, ঠিক আছে। তো আমাকে ওরা থ্যাংক বলে ইউ স্যার, দিছে, ক্লিয়ার। দাঁড়াও আগে থ্যাংক ইউ দিও না, আরো আরো 2 দিন বাকি আছে। হ্যাঁ, ওরা আমাকে বলে দিছে স্যার যে সাউন্ডটা কম আসতেছে অনেক। তাই না? কি কারণে আসতেছে দেখছো? তোমরাও কি আমার সাউন্ড কম শুনতেছো মাইমুনা? জি স্যার। আমি তো হেডফোনে শুনতেছি, আমার কাছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো এবার দেখো, এই, ওরা আমাকে আবার বলছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দিয়ে দিছে 8,500, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 8,500। তাহলে আসো যোগ করি এটা, যোগ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত? 8,500, তাই না? 8,500 অঙ্কের মধ্যে অ্যাডজাস্টমেন্টে দেখো এটা দেওয়া আছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 8,500। স্যার এটা তো আচ্ছা, বুক ভ্যালু। কই না 3 নম্বরে অল ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস 8,500 ইজ ইন দা অপারেশন এক্সপেন্সেস, পাইছো না? অল জি স্যার। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস টাকা 8,500 ইজ ইন দা অপারেশন এক্সপেন্সেস। আর এবার আমি এখানে লিখি এন্ডিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ দরকার নাই, এন্ডিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এন্ডিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত দেওয়া আছে? 15 সনেরটা 29,000, ঠিক আছে। এন্ডিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 29,000, ওকে। এবার দেখো তো 14,500 আর 8,500 দুইটা যোগ করলে কত হয়? 23,000। 23,000। 29,000 থেকে বিয়োগ দিলে কত থাকে? স্যার 6,000। তাহলে 6,000 থাকে, মানে 6,000 6,000। তাহলে আলটিমেটলি এই দুইটা যোগ দিলে এটা হয়, তাই না? 8,500 আর 6,000 যোগ দিলে কত হয়? 8, 9, 10, 11, 12, 13, 14, 14,500। তাহলে আলটিমেটলি আমার অ্যাডিশনাল এখানে প্লাস এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস। তাহলে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস কোনটা? এই দুইটা আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হলো এই দুইটা, যে 8,500 আর হলো 6,000, এই দুইটা যোগ দিলে হয় হলো 14,000। এই 14,000 হলো আমার 14,500 হয়, এই 14,500 হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হবে। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কোনটা?
8,500 আর 6,000 দুইটা যোগ করলে যা হবে তাই। বুঝছো নাকি এখন? নাকি আগেই বলে আগেই তো ভালো ছিলাম, এখন আর এই জটিল করে ফেললেন কেন? কিন্তু সিস্টেম তো এইটা। হ্যাঁ, মানে বুঝছো? এই জিনিসটা স্যার বুঝলাম না, মানে এরকম কেন বের হলো স্যার? এই হলো ডেপ্রিসিয়েশন, এই দুইটা। হ্যাঁ স্যার, স্যার ওইটাই তো সহজ ছিল স্যার। ফার্স্টে স্যার তো আমরা 14,500 বের করলাম, আবার পরে এগুলা ক্যালকুলেশন কেন করলাম স্যার? স্যার 44 নাম্বারটা করে দিলে স্যার ক্লিয়ার হয়ে যাবে। কত নাম্বার? 44? পর- স্যার পরেরটা স্যার কয়েকটা অঙ্ক করছি স্যার, শুধু ডেপ্রিসিয়েশন প্রবলেম আছে, বাকি সবগুলো ঠিক আছে। হ্যাঁ একটা স্যার, জায়গায় আছে স্যার ঝামেলা। ডেপ্রিসিয়েশনে প্রবলেম। স্যার বাকি আর কোনো প্রবলেম হ্যাঁ নেই স্যার, স্যার। আপনি যে ম্যাথগুলো আর দিছেন ওগুলো তো ডেপ্রিসিয়েশনে যদি একটা ডেপ্রিসিয়েশনের পার্মানেন্ট সমস্যা। ফর্মুলা লেখা দিতেন তাহলে ভালো হতো, এটা নিয়েই প্রবলেম হইতেছে। ফর্মুলা লিখে দিছি, এই যে ফর্মুলা লিখলাম। বিগিনিং ডেপ্রিসিয়েশন বিয়োগ ডেপ্রিসিয়েটেড ভ্যালু, ডেপ্রিসিয়েটেড ভ্যালু অফ অ্যাসেটস। এটা কোন অ্যাসেটস আরো লিখে দিই, ডেপ্রিসিয়েটেড ভ্যালু অফ সোল্ড অ্যাসেট, সোল্ড অ্যাসেট, ডেপ্রিসিয়েটেড ভ্যালু অফ সোল্ড অ্যাসেট। ঠিক আছে? তারপরে এই এরপরে এখানে লিখবো হলো এন্ডিং ডেপ্রিসিয়েশন। আর এই এন্ডিং ডেপ্রিসিয়েশন আর এই যে এইটা, এই দুইটার পার্থক্য, এন্ডিং ডেপ্রিসিয়েশন আর হলো এই যে এইটা, এই দুইটার পার্থক্য হলো তোমার ইয়ে, এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তার মধ্যে এতটুকু দিয়ে দিছে, এতটুকু দেয় নাই, এটুকু বের করছি। কথা বুঝছো? আবার বলি, হ্যাঁ, এই এন্ডিং ডেপ্রিসিয়েশন আর হলো এই যে এই দুইটার বিয়োগফল যেটা, সেটার পার্থক্য এইটা, আর এইটার পার্থক্য হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। 14,500 29,000 থেকে বিয়োগ দিলে থাকে যা, তাই হলো ডেপ্রিসিয়েশন। তার মধ্যে 8,500 দিয়ে দিছে আর 6,000 দেয়নি। বুঝো নাই? হ্যাঁ স্যার, বুঝছি। স্যার 44 নাম্বার এটা দেখায় দিয়ে। বুঝছি স্যার, বুঝছি। 44 আসো, পরেরটা 44। ওরা ডেপ্রিসিয়েশন করে দেয় নাই কেন? ঝামেলা করছে। আচ্ছা দেখি, 44 নাম্বারে এটা মুছে ফেলে, হ্যাঁ? স্যার এটা মুছে 44 ফেলে এর আগে শুধু একটা সমস্যা ছিল তারা এটা শেষ করে নি, একটা একটা করে শেষ করি। আচ্ছা স্যার। ঠিক আছে, এইভাবে থাকলো। পরে দেখি এখানে কোনটা বাদ যায়, কোনটা থাকে। বিগিনিং ডেপ্রিসিয়েশন 43 নাম্বার, 44 নাম্বার, 44। বিগিনিং ডেপ্রিসিয়েশন কত দেওয়া 44 নাম্বারে? কই 44 বিগিনিং ডেপ্রিসিয়েশন দেওয়া হলো অ্যাকুমুলেটেড। হ্যাঁ, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড স্যার এখানে দুইটা আইটেম। দুইটা আইটেম না, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তাহলে দুইটা লিখতে হবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্টের কত? 35,000। ইকুইপমেন্টের আপনার কথাগুলো একটু ছোট ছোট মনে হচ্ছে। আচ্ছা দেখি স্লো। বড় করা যায় না। 35,000, 35,000 ইকুইপমেন্টের আগে বের করতেছি। তারপরে এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং এটা 40,000। আচ্ছা এটাকে শেষ করি, এটার সাথে যদি কোনো অ্যাসেট ট্যাসেট থাকে সেটা নিয়ে কথা বলে নিই। দেখি এবার এন্ডিংটা কত? ইকুইপমেন্টের এন্ডিংটা হলো 45,000। এন্ডিং ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট কি লিখি? ইকুইপমেন্ট 45,000, 45,000। আসো দেখি ইকুইপমেন্টের কোনো আছে কিনা, বেচা কিনা আছে কিনা। অপারেটিং এক্সপেন্স ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস টাকা 42,000 এন্ড চার্জ ফ্রম প্রিপেড এক্সপেন্সেস অফ টাকা 5,720। তাহলে ওখানে 42,000 টাকা তো দিয়েই দিছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস। তো এটা তো দিয়ে দিছে। অপারেটিং এক্সপেন্সেস ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস টাকা 42,000 এন্ড চার্জ ফ্রম দ্য প্রিপেড এক্সপেন্স ওটা আলাদা। এবার 5 নাম্বার পরিতো ইকুইপমেন্ট ওয়াজ পারচেজ ফর টাকা 95,000 ক্যাশ ইন অ্যাডিশন ইকুইপমেন্ট কস্টিং টাকা এত
উইথ বুক ভ্যালু এত, ওয়াজ সোল্ড ফর টাকা এত। আচ্ছা ঠিক আছে, এই ইকুইপমেন্টের এটা দেখি কত ডেপ্রিসিয়েশন বের হয়। তাহলে ইকুইপমেন্টের দেখো 22,000 টাকা যে কস্টিংটা ছিল, সেই কস্টিংটার বুক ভ্যালু হলো 10,000, কিন্তু বিক্রি করছে 6,000। তাহলে বুক ভ্যালু যদি 10,000 হয়, ডেপ্রিসিয়েটেড ভ্যালু কত? 12,000। 22,000 থেকে 10,000 বিয়োগ দিলাম, তাহলে 22,000। তাহলে ডেপ্রিসিয়েটেড ভ্যালু অফ সোল্ড অ্যাসেট এই হলো 22,000। 22,000 হলো কস্ট মাইনাস বুক ভ্যালু হলো 10,000, থাকে হলো তোমার ডেপ্রিসিয়েটেড ভ্যালু। সেই ডেপ্রিসিয়েটেড ভ্যালু হলো 12,000। 12,000। আর কিছু আছে? আর কিছু নাই। বন্ডস আর কনভার্টেড নাই, ল্যান্ড নাই, ক্যাশ ডিভিডেন্ড নাই, তাহলে আর কিছু নাই, এগুলো নাই। ক্র্যাশ চলেন নাকি? হ্যাঁ আচ্ছা, ও আরেকটা যে এক্সপেন্স দিয়ে আছে ওটার কথা আমি পরে দেখবো। দেখো তো ওই দুটা যোগ করে ওখান থেকে বিয়োগ করলে কত হয়? 45,000 থেকে ওই দুটো যোগফল 22,000। কত? 22,000। জি স্যার। 35,000 আর 12,000 দুটো যোগ করে কত হয়? 42। 42। 47,000 স্যার। 47,000। 47,000। আর ওখানে এন্ডিং ডেপ্রিসিয়েশন তো 45,000। তাহলে ওখানে মাইনাস হয়েছে, তাই তো? মাইনাস হয়েছে, তার মানে ওরা হলো ওই যে আরেকটা যে আছে না, এই অ্যাকুমুলেটেড বিল্ডিং, ওই দুইটার ডেপ্রিসিয়েশন একসাথে যোগ করে ওরা বলে দিছে সেটা হলো 44,000, 42,000। বুঝছো? এটা একটা অ্যাসেট না, এখানে দুইটা অ্যাসেট আছে, তো দুইটা অ্যাসেটের একসাথে ওরা যোগ করে আমাকে বলে দিছে সেটা হলো 44,000। তো আমি একটু তাহলে দেখি 44,000 হয় কিনা। তাহলে 45,000 আর এখানে হলো 60,000, যোগ হলো 60,000। 60,000 যোগ ফল 40,000। আর 40,000 আর 35,000 যোগ দাও, তার থেকে 12,000 বিয়োগ দাও, আর 45,000 আর 60,000 যোগ দাও, যোগ দিয়ে ওই ওই যেটা হয়েছে সেটা বিয়োগ দাও, কত হয় আমাকে বলো। প্রথমে 40,000 আর 35,000 যোগ দাও, যোগ দিয়ে কত হয়? 75,000। 15,000। এই দুটো যোগ দাও। স্যার 1,05,000। 1,05,000। তো এবার বিয়োগ করলে থাকে 30,000। 75,000 থেকে এটা বিয়োগ দাও, বা 12,000। 63,000 স্যার। 63,000। 63,000 থেকে এটা বিয়োগ দাও। 42,000 স্যার। 42,000 মিলছে? জি স্যার। 42,000, যদিও এটা কোনো সিস্টেম না। আর আমার মাথার উপর দিয়ে গেছে। আর আমার মাথার উপর দিয়ে গেছে। না, আসলে কি সত্যি কথা বলতে কি এটা সিস্টেম না, কারণ এটা হলো দুইটা সম্পদ, তো দুইটা সম্পদের একটা বেচছে আর একটা তো বেচে নাই। সো আমি দুইটা সম্পদকে এইভাবে বের করা, এটা হচ্ছে আমি জাস্ট একটা ট্রায়াল অ্যান্ড এরর গেম খেললাম। আমি দেখলাম যে আসলে সত্যি 42,000 হয় কিনা। ওরা 42,000 দিয়ে দিছে আমাকে। সিস্টেমটা হলো, হ্যাঁ সিস্টেমটা হলো তোমার এই বিগিনিং দুইটাকে এক জায়গায় করছি, এন্ডিং দুইটাকে এক জায়গায় করছি। তাহলে বিগিনিং এর সাথে আমি করছি কি, আমার যে একটা অ্যাসেট বিক্রি করছিল সেই একটা অ্যাসেটের ডেপ্রিসিয়েটেড ভ্যালুটা বিয়োগ দিলাম। বিয়োগ দিয়ে যেটা হলো এটা এন্ডিং থেকে বিয়োগ দিচ্ছি 42,000 ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। যেহেতু আলাদা কোনো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেয় নাই ওরা। যদি দিত তাহলে তো ভালো হতো, কিন্তু এখানে তো সরাসরি স্পেসিফিক্যালি বইলে দিছে 42,000। আচ্ছা, এটা যদি 42,000 না বলে অঙ্কের মধ্যে যদি থাকতো এটা মনে করো 40,000, ঠিক আছে, তাহলে তোমার আরো যোগ হইতো অ্যাডিশনাল। তাহলে অ্যাডিশনাল তখন ওইটা 2,000 আসতো, অ্যাডিশনাল এক্সপেন্স ওটা হচ্ছে 2,000। তখন এই দুইটা যোগ ফল 42,000 না, সেই 42,000 আলটিমেটলি আমার যাইতো। বলো আর কোনোটাই সমস্যা আছে? স্যার রিফর্মুলেটেড
মানে এইগুলোতে কোনো রিফর্মুলেটেড আগে যেও না, রিফর্মুলেটেড কথা আগে বলো না, আমাকে বলো এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইনডিরেক্ট মেথডে আর কোনো ঝামেলা আছে কিনা, ঝামেলা না থাকলে না ওখানে যাও। স্যার স্যার। স্যার 382 পৃষ্ঠা স্যার, একটু দেখেন স্যার এখানে কিভাবে স্যার ডিপ্রিসিয়েশন বের করব। 382। 382 স্যার, জি। ওকে ওকে। Beginning accumulated depreciation less depreciation of sold asset, depreciated value of sold asset, depreciation expenses, ending এরকম ভাবেই তো আমরা করলাম এতক্ষণ ধরে তানভীর, এরকম ভাবেই তো করেছি। আমি তো তখন এই ফর্মুলাটা জানতাম না, এই জন্য ভুল হয়েছে মনে হয়, আবার ট্রাই করে দেখি তাহলে। ঠিক আছে, এরকম ভাবেই করেছি সব। আর কোনটা স্যার এই অঙ্কে স্যার ক্যাশ ফ্লোতে স্যার ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস স্যার এখানে দেখছি ইস্যু অফ কমন স্টক, কিন্তু স্যার আমাদের কমন স্টকটা বাড়ছে স্যার, তাহলে এটা পারচেজ হবে না স্যার? কমন স্টক বাড়লে পারছে নয় কেমন করে, কমন স্টক বাড়লে তো সেল হয়েছে, কমন স্টক সেল হয়েছে, তুমি তো কোম্পানি কমন স্টক সেল করছে বলে তো কমন স্টক আরো হয়েছে, কমন স্টক বা ক্যাপিটাল ইয়েতে আসছে, কোম্পানিতে আসছে। কমন স্টক যদি পারচেজ করতাম তাহলে তো টাকা চলে যেত, টাকা কমে যেত। ও আচ্ছা স্যার। ইস্যু করলেই তো বিক্রি, ইস্যু মানে বিক্রি, বিক্রি করতে বলেই তো টাকা আসছে। ওই কাগজ বিক্রি করছো, টাকা পাইছো, টাকাটা হলো ক্যাপিটাল, ইকুইটি ক্যাপিটাল। স্যার আমার 41 নম্বর ম্যাথে স্যার রিকোয়ার বি তে ফ্রি ক্যাশ ফ্লো স্যার ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা কিভাবে আসছে স্যার, এটা আমি বুঝিনি স্যার। 41 স্যার 386 পৃষ্ঠা স্যার। 86 পৃষ্ঠায়। স্যার রিকোয়ার বি। ও ক্যাপিটাল এক্সপেন্ডিচার 4000 কেমনে আছে এটা বোঝা নাই না। ইনভেস্টমেন্ট কোনো ইয়ে সম্পদ, কোনো সম্পদ কিনছে টিনছে? জি স্যার 4000 টাকা বেশি কিনছে স্যার। কোন জায়গা? ইনভেস্টমেন্ট বাড়ছে স্যার ওইখানে। ওই 20,000 আর 16,000 না? জি স্যার। ওই তোমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলো তোমার বড় রকমের যে খরচ, মানে ইনভেস্টমেন্ট পারচেজ। আমরা তো ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জায়গায় কোন জায়গায় ফর্মুলা ইনভেস্টমেন্ট পারচেজও লিখছিলাম, মনে করে কিনা? ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জায়গায় ইনভেস্টমেন্ট পারচেজের কথা লিখছিলাম, তাহলে ওই ওই বিনিয়োগটা ওই যেখানে আসছে আর কি, ওইটাই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাই তোমার মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা আর কোনো? স্যার পৃষ্ঠা 380-তে ইনক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স, এখানে 75,000 দেয়া, কিন্তু ম্যাথের মধ্যে তো 1,75,000 দেয়া, এটা কি প্রিন্টিং মিস্টেক না? আমি জানি না কত নাম্বার পেজ। 380 380 380 380 তে কি যেন বললা? ইনক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স, ওকে। প্রিপেইড এক্সপেন্স ইনক্রিজ টাকা 1,75,000 ডিউরিং দ্য ইয়ার, ওকে। ইনক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স 75,000 বলতে 1 লাখ টাকা। হ্যাঁ এটা প্রিন্টিং মিস্টেক, যে কোনো একটা হবে, কোনটাতে হবে হিসাব নিকাশ করে দেখো, 75,000 হবে নাকি 1,75,000 হবে। প্রিন্টিং মিস্টেক স্যার আমি অনেক খুঁজছিলাম, 1,75,000-ই হয়। তাই না? তাহলে ওই 1,75,000 দিয়ে দিও, এটা প্রিন্টিং মিস্টেক। আচ্ছা আমাকে জামিলা একটা প্রশ্ন করতে লাগছিল, কি জানো? স্যার আপনি আমাদের প্রথম দিক থেকে কতগুলো ম্যাথ বলছিলেন না ন্যাশনাল ইউনিভার্সিটির করতে, হ্যাঁ স্যার তখন রিফর্মুলেটেড একটা চার্ট দিয়েছিলেন স্যার, ওই চার্ট অনুযায়ী রিফর্মুলেটেড এর অঙ্ক দুটা করতে পারছিলাম, বাকিগুলো তো পারি নাই। মানে
ওই স্যার নাজিমের বইতে 19 যেগুলো 20 আছে 21 স্যার এই তিনটা স্যার হয় না স্যার ওই সূত্র তাই না? হ্যাঁ, জি 19 স্যার 20 19 আর 20 21 এই তিনটা সূত্র অনুযায়ী হয় না না? না তাহলে স্যার তাহলে না আমি স্যার আগে আমি সূত্র অনুযায়ী এই তিনটা ছাড়া আর কোনো সমস্যা নেই তো? না স্যার না স্যার নেই। যাক তাহলে তাহলে এই তিনটা আমি আগে করে নিয়ে আমি তো এখনো এটা দেখি নাই 19 20 21 তাহলে আমি সূত্র অনুযায়ী যেটা দিছিলাম ওইটা অনুযায়ী করি নিজে করি তারপরে আমি সুবিধা মতো একদিন এটা নিয়ে আলোচনা করে দেবো নি। এবার বলো এছাড়া প্রবলেম আছে কিনা? আচ্ছা ওই যে আমি যে স্যার বই থেকে ছবি দিলাম আমি যে বই থেকে ছবি দিছিলাম সেখানে কোনো সমস্যা আছে? স্যার ওগুলা স্যার স্যার আমার করছি স্যার দুইটা মিলে নাই আর তো করিনি হ্যাঁ স্যার স্যার ওগুলো ওটা অনেক তো কঠিন স্যার ডিপ্রিসিয়েশন ওগুলো বুঝিই না। মেথড স্যার ওটা স্যার কি করতে স্যার হবে? তিনটা ওগুলা স্যার ডিরেক্ট তিনটা করছি মেথড স্যার ডিরেক্ট একটাও মিলে মেথড নাই এখনো শেখাইনি ডিরেক্ট মেথড শেখাইনি আমি দেখে নেই ডিরেক্ট মেথড করতে হবে কিনা পরীক্ষাটা স্যার 2 নাম্বারটা মানে ডিরেক্ট মেথড ছিল। ডিরেক্ট মেথড স্যার থাকলে তো মধ্যে তিনও ভালো পারিনি স্যার। তাই কত নাম্বার পেজ ছিল ওগুলো পেজ নাম্বার কি ছিল ছবির স্যার মধ্যে? আপনি ছবি তুলে দিছিলেন স্যার। স্যার তাই না 166 ওইটা যে দিছি আল্লাহ জানে বইটা যে দিলাম স্যার আমার কিছু সমস্যা ছিল বইয়ের ম্যাথে। মানে ইয়ের নাজিমের বই। জি স্যার। আচ্ছা আচ্ছা নাজিমের বইয়ের সমস্যাগুলো আগে সমাধান করে তারপর ওখানে যাচ্ছি ওখানে প্রয়োজন ওগুলো আমি সব করে দেবো। বলো নাজিমের বইয়ের কি প্রবলেম হচ্ছে তোমার ইয়ে? স্যার 387 পৃষ্ঠার ওই যে 6 নাম্বার এন্ট্রিটা কিসের জন্য মানে কি কাজটা কি সেটা একটু জানতে চাচ্ছিলাম। 387 জি স্যার। 387 পেজ বের করছি এবার বলো কোনটা কোন এন্ট্রিটা? 6 নাম্বার সেলস ফর দা ইয়ার সেলস ফর দা ইয়ার ওয়ার টাকা 9,78,000 এটা? জি স্যার। আচ্ছা সেলস ফর দা ইয়ার টাকা 9,78,000 বছরে বিক্রি ছিল এত। নেট ইনকাম বের করছো ওরা নাকি নেট ইনকাম দিয়ে দিছিল? স্যার আছে স্যার 1,00,000 দেয়া আছে। নেট ইনকাম দিয়ে দিছে। আচ্ছা নেট ইনকাম দিয়ে দিছে তাহলে নেট ইনকাম তো দিয়ে দিছে সেলস রেভিনিউ হলো নেট ইনকামের সাথে একটা সম্পর্ক থাকে এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে নেট ইনকাম দিছে কিনা দেখি আমি অঙ্কটা ওরা কি করছে। স্যার স্যার এটা তো কোনো আপনি কাজেই তো আসে না। স্যার ন্যাশনাল ইউনিভার্সিটির 7 থেকে 21 পর্যন্ত দিছেন তো ওগুলো ছাড়াও কি বাকিগুলো আমাদের করতে হবে? কি কিসে কোন অঙ্ক? তার মানে এই যে ক্যাশ ফ্লো স্যার ফ্রি বাকি ক্যাশ ফ্লো 50 অঙ্ক দিয়েছে মানে অনেকগুলো ম্যাথ না স্যার এগুলো কি সবগুলাই করতে হবে নাকি সেটা জিজ্ঞেস করছি। যা দিছি সব করো কোনোইতে এতে যাও না কারণ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসে ছেলেমেয়েরা রেজাল্ট খারাপ করে এই জন্য এটা আমি একটু বেশি করে জি করাচ্ছি স্যার যাতে অনেক হার্ড তোমরা ভালো লাগতেছে করো। অনেক ম্যাথ। করবা করতে হবে এই যে সব তো উত্তর সহ দিছি না। আচ্ছা স্যার আপনি যেগুলো করতে বলছেন অন্য বই থেকে আপনি ছবি দিছেন যেগুলো ওগুলো পারি নাই ওগুলো করিয়ে দিলে ভালো হতো। অবশ্যই করে দেব দুশ্চিন্তা করো না তো। ও আচ্ছা সেলস ফর দা ইয়ার টাকা 9,78,000 এটা এটা তোমার যদি নেট ইনকাম না থাকতো তাহলে সেক্ষেত্রে নেট ইনকাম বের করার জন্য আমার লাগতো কস্ট মস্ট বিয়োগ করে কস্ট অফ গুডস এগুলো বিয়োগ করে তখন আমি ওই নেট ইনকামটা বের করতাম কিন্তু নেট ইনকাম তো আমাকে দিয়ে দিছে এই জন্য আর এটা আমার কোনো কাজে লাগে না। আর কোনো প্রশ্ন আছে এই বইয়ের স্যার মধ্যে? 300 জি স্যার 390 পেজের 44 নাম্বার অঙ্কে হচ্ছে ফাইন্যান্সিয়াল বন্ড মানে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এর ওই আইটেমটা আমার একটু সমস্যা আছে। 390 না 390 নুসরাত? জি স্যার। জি স্যার। ওকে 390 পেজ বের করছি এবার এবার ফাইনান্সিয়াল অ্যাক্টিভিটিসে ঝামেলা হয়েছে না ফিনান্সিয়াল জি অ্যাক্টিভিটিস স্যার। ওকে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস বের করলাম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে তোমার ডিভিডেন্ড পেইড আসছে হ্যাঁ স্যার এখানে ফাইন্যান্সিয়াল বন্ড তারপর ছিল কমন স্টক এগুলো তো আছে কিন্তু এগুলো কেন দিল না? ইনক্রিজ ডিক্রিজ হয়েছে জি স্যার হয়েছে।
হয়েছে? আচ্ছা দেখি, কমন স্টক 2 লাখ এটা আর হলো 1,60,000। শেয়ারের টাকা দিয়ে বন্ড দিয়ে দিস। হ্যাঁ কি করছে? বন্ডস পেয়েবল 2,60,000 হলো 3 লাখ। ওকে, এবার অ্যাডজাস্টমেন্ট করে দেখি। bonds are converted at face value by issuing 40,000 shares of টাকা 1 per value common stock। ও ওই 40,000 শেয়ার বিক্রি করে 1 টাকা করে, 1 টাকা পার ভ্যালু কমন স্টক, ওইটাকে কনভার্ট করে ফেলছে হলো ইয়েতে, বন্ডে। শেয়ারটাকে বন্ডে কনভার্ট করছে, বুঝছো? তাহলে শেয়ারটাকে যদি বন্ডে কনভার্ট করে তাহলে আলটিমেটলি কোম্পানির ভিতরে কিছু আসেও নাই যায়ও নাই। কথা বুঝছো কিনা? তাহলে দেখি বন্ড বাড়বে, এই যে বন্ড বাড়ছে, ঠিক আছে, বন্ড বাড়ছে যে 2 লাখ কই যেন 14 সন থেকে 15 সনে বন্ড, সরি বন্ড কমবে, কারণ বন্ড তো কমন স্টকে কনভার্ট করছে, বন্ড কমবে, বন্ড কমছে, বন্ড কমছে আর ইকুইটি তাহলে বাড়বে। ইকুইটি কই? কমন ইকুইটি, হ্যাঁ কমন ইকুইটি বাড়ছে, হ্যাঁ ঠিক আছে। তোমরা কি আমার কথা শুনছো? শোনো নাই না নুসরাত? এখানে হয়েছে কি ঘটনাটা শুনছি দেখো। স্যার। হ্যাঁ, ঘটনা যে এই 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 তোমার ইয়েতে বলে দিছে, 6 নম্বরে বলে দিছে bonds were converted at face value by issuing 40,000 shares of টাকা 1 per value common stock, তার মানে 40,000 টাকা। এইবার যত গন্ডগোল হবে 40,000 টাকা নিয়ে বন্ড আর ইকুইটির মধ্যে। তার মানে বন্ড 40,000 টাকার বন্ডকে ইকুইটিতে কনভার্ট করেছে। তো আমি দেখি এবার বন্ড কমবে কমবে আর ইকুইটি বাড়বে। দেখো 3 লাখ ছিল বন্ড 14 সনে, 2,60,000 হয়েছে, 40,000 কমছে। আসো এবার কমন ইকুইটিতে, কমন স্টকে, কমন স্টকে দেখো 1,60,000 ছিল, 2 লাখ হয়েছে, 40,000 বাড়ছে। এই জি তার স্যার। মানে ভিতরে ভিতরে তার ক্যাশ ফ্লোর কোনো চেঞ্জ হয় নাই, ক্যাশ নগদটা আসেও নাই বাড়েও নাই যায়ও নাই। আর কোনটা ঝামেলা আছে? ভালো একটা প্রশ্ন করছো, আর কোনটা ঝামেলা বুঝতে আছে? পারছি স্যার। 392 পেজের হলো আমার ইনভেস্টমেন্টের একটু সমস্যা হয়েছে, ওই যে পারচেজ দিছে কিন্তু মানে সোল্ড হলো না কেন সেটা বুঝতে পারিনি। ও ইনভেস্টমেন্ট, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে না, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে জি স্যার। পারচেজ অফ প্ল্যান্ট অ্যাসেটস এটা দিছে, সেলস দেয় নাই। এটা বলতেছো পারচেজ অফ ইনভেস্টমেন্ট? ও পারচেজ অফ ইনভেস্টমেন্ট দিয়েছে, এটা জি বলতেছো স্যার, না? পারচেজ অফ ইনভেস্টমেন্ট। জি আচ্ছা স্যার। দেখি তাহলে ইনভেস্টমেন্টের ওখানে যাই দেখি, পারচেজ অফ ইনভেস্টমেন্ট আলাদা কোনো ইয়ে আছে, অ্যাডজাস্টমেন্ট ছিল? অ্যাডজাস্টমেন্ট ছিল না। ওকে, ইনভেস্টমেন্ট কত আছে বিগিনিং আর এন্ডিং? কত পৃষ্ঠা? 1,38,392, 1,38,000 আর ছিল হলো 1,14,000। তাহলে এখানে পার্থক্য কয় হাজারের? 4 আর হলো 1, তাহলে 14,000। হ্যাঁ 24,000। 24,000 পার্থক্য। জি স্যার। 14,000 থেকে 38,000, হ্যাঁ 24,000 পার্থক্য। তাহলে এটা তো পারচেজ করছে বিয়োগ হয়ে যায়। 24,000 বাড়ছে তো ইনভেস্টমেন্ট, দেখো 24,000 বাড়ছে। 14 সনে ছিল হলো 1,14,000 আর 15 সনে সেটা 1,38,000 হয়েছে। এখানে কিন্তু নতুন করে কিনছে, ইনভেস্টমেন্ট কিনছে আরো, না হলে পরে এটা বাড়লো কেমন করে? তো এটা ওই বাড়ছে কতটুকু? 24,000, ওই 24,000ই তো দিছে। পারচেজ অফ ইনভেস্টমেন্ট 24,000 টাকা ওই ব্যাকেটে আছে, ওইটা ক্যাশ আউটফ্লো। ঠিক আছে না নুসরাত, বুঝছো? স্যার আগে ছিল আগে ছিল তো ইকুইপমেন্ট আসবে না? না না, ওকে স্যার। পারচেজ অফ ইকুইপমেন্ট আসবে না, ইনভেস্টমেন্ট হলো এটা ফিক্সড অ্যাসেট যেগুলো সেগুলো আসবে না, ইনভেস্টমেন্ট পারচেজ করলে আসবে। ওকে স্যার। আচ্ছা এবার আনসার শোনো, তোমাদের যে ছবি তুলে দিয়েছি না, ওখানে প্রবলেম 1 এর আনসার বলতেছি, তোমরা একবার করবা, তারপরেও আনসার
দেখো 14,000 তোরা দিয়ে দিছে ব্যালেন্স, ক্যাশ ব্যালেন্স 14,000, ঠিক না? এটা তোরা দিয়ে দিছে। আর এন্ডিং যে ব্যালেন্সটা, এন্ডিং মানে সারা বছর ধরে যে তোমার ক্যাশটা তুমি ব্যবহার করবা, সেটা তো তোমার ওরা দিয়েই দিছে, বলে দিছে যে অন জানুয়ারি 2003 সানশাইন কোস্ট ট্রাভেল এজেন্সি হ্যাড আ ক্যাশ ব্যালেন্স অফ টাকা 14,000। তাহলে 14,000 টাকা ক্যাশ ব্যালেন্স হলো 2003 এর অন জানুয়ারি, মানে জানুয়ারিতে, মানে বিগিনিং ব্যালেন্স 3 এর বিগিনিং এ এটা আছে। ডিউরিং 2003 ইট রিপোর্টেড দ্য ফলোইং ইনফরমেশন। তাহলে বিগিনিং ব্যালেন্সটা দেওয়া আছে হলো তোমার 14,000, ঠিক আছে? ওকে, 14,000 যদি দেওয়া থাকে, এখন এন্ডিং ব্যালেন্স কি দেওয়া আছে? আছে অঙ্কের মধ্যে? নাই, এন্ডিং ব্যালেন্স নাই। তো এন্ডিং ব্যালেন্স হয় কত আমি বলে দিই, 24,000। এন্ডিং ব্যালেন্স হয় 24,000। তোমাদের কি 1 নাম্বার অঙ্ক তোমরা যারা যারা করছো তাদের কত হয়েছে? 24,000 হয়েছে না? 24,000 এন্ডিং ব্যালেন্স। জি স্যার। জি স্যার। আর 10,000 হলো তোমার ওই যে 10,000 হয়েছে তোমার ইয়ে এই নেট ইনক্রিজ ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স। জি স্যার। জি স্যার। ঠিক আছে, 10,000 তাহলে মিলছে না? আচ্ছা, কার মিলে নাই কে জন্য বললাম? আর 15,000 হয়েছে। ঠিক আছে, এরপর আসো 2 নাম্বার অঙ্ক, প্রবলেম 2। একটা কোশ্চেন। বলো। স্যার 1 এর আনসার কত হইছে? 1 এর आंसर হইছে তোমার এন্ডিং ব্যালেন্স হইছে 24,000 ক্যাশের। হ্যাঁ 24,000 হইছে? জি স্যার হয়েছে। আচ্ছা, তোমরা কি সবাই করছিল অঙ্ক? যদি সবাই করে থাকো, যেটা স্যার করেছি। করেছো, ওকে ফাইন। আমি আগে পুরো আনসারটা না দিলাম, কারণ তুমি একটু প্র্যাকটিস করো, এটা আমি চাচ্ছি। আমি পুরো আনসার দিয়ে দিলে তুমি প্র্যাকটিস করো না, তুমি খালি অঙ্ক দেখো। অঙ্ক দেখে লাভ হবে না, জীবনে অঙ্ক দেখলে পরীক্ষার অঙ্ক মিলবে না। আচ্ছা, 2 নাম্বার অঙ্ক পারছিলাম স্যার, আরগুলো পারি না। দেখি আরগুলো দেখি, বলো। স্যার এই আমরা যেমন যখন 2টা সাল থাকে না, তখন তো আমরা একটা মানে বুঝি যে অঙ্কটা আমার হয়েছে না, ক্যাশ পেড করা থাকে দুইটারই। এটা তো একটা স্যার, বুঝবো কিভাবে? বুঝ ভাই, যে বিগিনিং দেওয়া আছে না, বিগিনিং তো শুধু দেয়া আছে, বিগিনিং তো দেওয়া আছে, আর ইয়েটা তোমার এই বিগিনিং তো দেওয়া আছে, ইয়েটা নাই, এন্ডিং। হ্যাঁ স্যার, কিন্তু ওই যে 2টা সালে তো আমি বুঝতে পারি যে আমার অঙ্কটা হয়ে গেছে, মিলে যায়। এখানে বোঝার উপায় নেই, যদি না দিয়ে দেয়। হ্যাঁ স্যার, এটাই ওকে, আসো 2 নাম্বার দিছিলাম কিনা? 2 কি দিছিলাম ছবি তুলে? জানুয়ারি 1, 2003। আর ওটা ডাইরেক্ট মেথড ছিল। ডাইরেক্ট ছিল? জি স্যার। কাই ডাইরেক্ট সিলেক্ট করবা না, তাহলে বাদ। আচ্ছা, 3 নাম্বার ইলা কোম্পানিজ কম্পারেটিভ ব্যালেন্স শিটস as December 31st, 2007 and 2008 carried the following debit and credit amount. এটা মনে হয় ছিল না? না, এটা ইনডিরেক্ট মেথড। 3 নাম্বার তো ইনডিরেক্ট মেথড ছিল স্যার। 5 দিয়েছেন পরে। 3 দেই নাই? 3 স্যার দিছেন, নাম্বারটা দিছেন। 4-5 দিছেন স্যার। হ্যাঁ, 3 দেখো, ইলা কোম্পানি, যেটা ইলা কোম্পানি কম্পারেটিভ ব্যালেন্স শিট, এটা আনসার বলতেছি, শোনো। 3 এর আনসার বলতেছি, এটা 2টা ইয়ার দেওয়া আছে, এটা তো মিললে, এটা তো করলে তোমার মিলার কথা। স্যার ইন কেস মেবি 2000 টাকা হয়েছে ইনক্রিজ 2000। হ্যাঁ, ইনক্রিজ 2000 হয়েছে। নেট ইনক্রিজ ইন ক্যাশ ডিউরিং দ্য ইয়ার 2000। জি স্যার, মিলেছে তো? মিলছে তো? তাহলে কার মিলে নেই বলো? না মিললে আমাকে বলো কোন জায়গায় বুঝো নাই। পারি নাই স্যার ডেপ্রিসিয়েশন বের করতে। মহিমা পারো না ডেপ্রিসিয়েশন বের করতে? এখানে পারো না, এখন পারবা না। আমি তো এখন সিস্টেম শিখাই দিছি, এখন তো পারবা। 4000 টাকা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বলে দিলাম। এই অঙ্কের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 4000 টাকা। এবার তুমি করো তো। এটা একটু আলাদা, ওই যে 8000 একটু আলাদা স্যার।
ওইটার ও- সিস্টেমে মাত্র স্যার এন্ডিং এর ওইটা সাথে ডিসকার্ড হুম ডিপ্রিসিয়েশন যেটা আছে এটা যোগ হবে আর ওপেনিংটা বাদ হবে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন নাই? হ্যাঁ আছে স্যার, ওটা হচ্ছে আছে। 8,000 টাকা আর 10,000 টাকা, দুইটার পার্থক্য হয় 2,000 টাকা। হ্যাঁ এটার সাথে যোগ হবে ডিসকার্ড ডিপ্রিসিয়েশন যেটা আছে 4,000 টাকা আর ওপেনিংটা বাদ হ্যাঁ। হবে 2,000 টাকা, তাহলে 4,000 টাকা রেজাল্ট হবে। আচ্ছা, ইকুইপমেন্ট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 4,000 টাকা ডিউরিং দ্য ইয়ার, ইকুইপমেন্ট কস্টিং টাকা 10,000 was purchased, fully depreciated equipment at cost 2,000 was discarded. Fully depreciated equipment at cost টাকা 2,000 was discarded and its cost and accumulated depreciation were removed from the accounts. আচ্ছা, তাহলে ওখানে হলো 8,000। দেখি 8,000 হলো বিগিনিং আর এন্ডিং হলো আমার 10,000, তাই তো? এন্ডিং 10,000। এবার ইকুইপমেন্ট ওয়াজ ডেপ্রিসিয়েটেড টাকা 4,000, ডেপ্রিসিয়েটেড হয়েছে 4,000, ঠিক আছে? তাহলে ওর কত ডেপ্রিসিয়েটেড ভ্যালু? এটা ওয়াজ ডেপ্রিসিয়েটেড 4,000, ইকুইপমেন্ট কস্ট 10,000, ইকুইপমেন্ট ওয়াজ পারচেসড, আর ফুললি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 2,000 ওয়াজ ডিসকার্ডেড 2,000। আচ্ছা, তাহলে beginning after 4,000 equipment was depreciated টাকা 4,000 during the year, depreciated টাকা 4,000 during the year, তার মধ্যে 2,000 ডিসকার্ড করি, 2,000 6,000। আচ্ছা আসো, এটা এটা হলো তোমার ওই বিগিনিং ব্যালেন্স 8,000 ছিল না? 8,000 ছিল তো বিগিনিং ব্যালেন্স, তাহলে আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের। আর ওরা আমাকে বলে দিছে একটা কথা, সেটা হলো ইকুইপমেন্টের যে ডেপ্রিসিয়েটেড ভ্যালু সেটা 4,000 তো দিয়ে দিছে 2 নাম্বার রিকোয়ারমেন্টে। এরপর আবার একটা কথা বলছে যে ফুললি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট ও কস্ট ও টাকা 2,000, তাহলে আলটিমেটলি 2,000। তাহলে এটা হলো তোমার ডেপ্রিসিয়েটেড লেস ডেপ্রিসিয়েটেড ভ্যালু অফ অ্যাসেট। তাহলে 2,000 গেলে থাকে 6,000। এই 6,000 আর 10,000 হলো তোমার এন্ডিং ব্যালেন্স। তাহলে পার্থক্য এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এভাবে এটা করতে হবে। একই জিনিস, একই তো করছি। খেয়াল করো, বিগিনিং ব্যালেন্স অ্যাকুমুলেটেড ছিল 8,000। হ্যাঁ, 8,000 টাকা বিগিনিং ব্যালেন্স ছিল। আর এখানে আমি 4,000 বিয়োগ করছিলাম প্রথমে, কিন্তু 4,000 বিয়োগ করে দেখলাম যে পরে আর একটা কথা লেখা আছে যে 4,000 না, ওখান থেকে 2,000 টাকা ডিসকার্ডেড করছে। 2,000 টাকা ডিসকার্ডেড করলে থাকে 2,000, ওই যে 2,000 বিয়োগ দিলাম এই জন্য। 2,000 বিয়োগ দিয়ে 6,000। এখন এই 6,000 আর 10,000 পার্থক্য 4,000, এটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স সারা বছর ধরে হয়েছে। আচ্ছা বলো, আর কি জন্য এখানে প্রবলেম ছিল? স্যার আমরা একটা ইন্টারনেটে একটা ফর্মুলা পড়েছিলাম বলো বলো বলো। হ্যাঁ সেটা বলো।
বলো মাগো, এটা বলো। স্যার ইন্টারমিডিয়েট একটা ডিপ্রিসিয়েশন বের করে একটা ফর্মুলা পড়েছিলাম, ইন্ডিং ডিপ্রিসিয়েশন প্লাস হচ্ছে ডিসকার্ড, হ্যাঁ ইন্ডিং প্লাস ডিসকার্ডস মাইনাস ওপেনিং। ডিসকার্ড মাইনাস ওপেনিং না? হ্যাঁ আচ্ছা, স্যার ইন্ডিং হচ্ছে এন্ডিং 10,000, 10,000 আর হচ্ছে 8,000 এর পার্থক্য যেটা ওইটা হবে 2,000। তুমি বলে এন্ডিং ডেপ্রিসিয়েশন বললা, এন্ডিং তো 10,000। ইন্ডিং বলতে স্যার মানে আমি ফর্মুলাটা লিখছি অন্যভাবে আর কি, 10,000 আর 8,000 এর পার্থক্য যেটা। না বুঝছি তুমি কোনটা বলছো। এটা ওখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের কথা মনে হয় বলে নাই, ওখানে বলছিল ডেপ্রিসিয়েশন। আমি কিন্তু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লিখছি। এটা হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিগিনিং, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এন্ডিং। ঠিক স্যার আছে, আমি শুধু হ্যাঁ স্যার ওই এই ফর্মুলা দিয়ে করলে হবে না? হবে ওটা দিয়ে করলেও হবে। তো যেহেতু আমি তোমাকে এইটা শিখাইছি, এই জন্য এইটা দিয়ে আমি বুঝাইলাম। আচ্ছা, এরপরে কি যেন বলতে লাগলা হিমেল, বলো। স্যার প্রিমিয়াম অন কমন স্টক 2,000 টাকা ব্যালেন্স শিটে। পারফে কত নাম্বার অঙ্ক? স্যার এটাই 3 নাম্বারটা। 3 নাম্বারে? জি স্যার। দেখতেছি। প্রিমিয়াম অন কমন স্টক 2008 সালে এসে 2,000 টাকা হয়েছে, আর ইয়েতে নাই। কমন স্টক যদি তার ফেস ভ্যালুর চেয়ে বেশি ভ্যালুতে বাজারে বিক্রি করে, তাহলে সেটা প্রিমিয়াম বলি আমরা। ঠিক আছে, তো কমন স্টক কত ছিল? কমন স্টক ছিল 50,000, পরে সেটা হচ্ছে 54,000। ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসে দেখি কি ওখানে 20 টাকা করে কতগুলো শেয়ার ইস্যু করছে বলছে? স্যার 2,000 200 স্যার 200 ইনটু 30। স্যার 3 নাম্বারটা বলতেছে না? 200, হ্যাঁ পাইছি, হ্যাঁ 200 শেয়ার অফ কমন স্টক ওয়্যার ইস্যুড at টাকা 30। হ্যাঁ 30 টাকা দিয়ে গুণ, তাহলে 30 টাকা করে হলো দাম, তাহলে তোমার 6,000 টাকা। ঠিক আছে, ডিভিডেন্ড পেড, ওকে, নেট ক্যাশ ইউজড ইন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। মানে তো এর প্রশ্ন হলো যে এটা কোথায় যাবে না ইমেল? জি স্যার। প্রিমিয়াম অন কমন স্টক কোথায় যাবে? জি স্যার। জি স্যার। এই কমন স্টকের ইনক্রিজ আর ডিক্রিজ এগুলো আসবে, কিন্তু প্রিমিয়াম তো আসবে না। প্রিমিয়াম কি আসছে? ওরা কি দিছে কোথাও? স্যার অ্যানসার নাই তো। না স্যার প্রিমিয়াম তো নাই কোথাও। প্রিমিয়াম আসবে না। আমি যে তোমাকেই দিছিলাম, চার্ট দিছিলাম, চার্টের মধ্যে কি প্রিমিয়াম লিখছিলাম? না স্যার লিখিনি। জি না স্যার। হ্যাঁ লিখি নাই, প্রিমিয়াম আসবে না। ওকে স্যার। ওই যে টেবিলে যা দেখি না, হ্যাঁ প্রিমিয়াম হলো তোমার ওই ফেস ভ্যালুর থেকে বেশি দামে যদি বিক্রি করে, সেটা প্রিমিয়াম। জি স্যার, তাহলে তো এখানে এটা না, এটা তো আমার ক্যাশ ইনফ্লো ঘটে নাই, বুঝছো না? এটা তো আমার কমন স্টকের যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে যে পরিবর্তন, সেই পরিবর্তনটা তো আমাকে ওরা বলে দিছে কিভাবে করছে, সেটা আমি লিখছি। ওরা ইস্যু করছে না কমন স্টক, সেই ইস্যুটাতে আমি বসাইছি। আচ্ছা, এরপরে এইখানে আর কোনো কথা আছে? এই এতে আমি আনসার বলে দেই। এর এন্ডিং ক্যাশ ব্যালেন্স তো দেওয়া আছে 8,000, আর বিগিনিং ক্যাশ ব্যালেন্সও দেওয়া আছে 6,000। আর সারা বছর ধরে কই হয়েছিল এই ইনক্রিজ করছিল ক্যাশ, সেটা হলো তোমার 2,000 নেট ক্যাশ ইনক্রিজ করছিল। নেট ইনকাম 16,000 দেওয়া আছে না? 16,000 দেওয়া আছে।
আর নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস এটা বলে দিই 2000 লিখে নাও। নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে যে নেট ক্যাশ হয়েছে সেটা হয়েছিল 2000। সবাই লেখো, তাহলে তুমি করলেও তখন বুঝতে পারবা। আর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে যেটা হয়েছে এটা ইউজড হয়েছে, এটা নেট ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। নেট ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হয়েছিল তোমার 10,000, এটা নেগেটিভ, 10,000 নেগেটিভ। ঠিক আছে, তারপরে নেট ক্যাশ ইউজড ইন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস ওইটা হচ্ছে তোমার 6,000, ওইটাও নেগেটিভ। নেট ক্যাশ ইউজড ইন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস 6,000। ওকে, তাহলে এখন তুমি এটা করে নিও, আমি তোমাকে তিনটা অ্যান্সার বলছি, তারপর তুমি না পারলে আমি করাই দেব। এবার আসো এরপরেরটা বলি। এরপরে দিছিলাম কোনটা, এই যে এটা দিছি নাকি দেখো তো, 4 নাম্বার দিছি। প্রবলেম 4, দ্য ডেল্টা কোম্পানি 2007-8 ব্যালেন্স শিটে দিছি। হ্যাঁ, তাহলে এটা দিয়ে থাকি আনসার শোনো। এটা নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা আনসার লেখো। নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস 1500। ও না 1500 না স্যার 1000 বলো। স্যার 1000 না ইন কেস? না 1000 না, 9000। স্যার 9000 হলে কেমনে মিলবে? আমাদের তো বিগিনিং দেওয়া আছে 3000 আর এন্ডিং দেওয়া আছে 4000। তুমি বলছো নেট ক্যাশ ইনক্রিজের কথা বলছো, আমি তো ইনক্রিজ এখনো যাইনি, ইনক্রিজ তো 1000 ঠিকই আছে। তুমি ইনক্রিজ 1000 বের হইছে না, তোমার ঠিক আছে। আমি বলতেছি হলো ওই যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা কত এটা বলতেছি। এটা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নেট ইয়ে থেকে ওই নেট ইনকাম থেকে বিয়োগ দেওয়ার পরে হইছে 9000, এটা প্লাস পজিটিভ 9000। নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস 9000। এই আমি যে আগের অঙ্কের আনসার বলছি ওইখানে তো একটু ভুল আনসার বলছি। আগে যে 3 নাম্বার অঙ্কের আনসার বললাম না, ওইটা নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস 2000 বলছিলাম না, এটা 2000 না, এটা 18,000। ওইটা আমি ওই ইয়েটা নেট ইনকামের সাথে যোগ করার পরে বলিনি, আগেরটা বলে দিচ্ছি। নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস 18,000 ওই আগের অঙ্ক 3 নাম্বার অঙ্কে। আর 4 নাম্বার অঙ্কে কথা বলি, 4 নাম্বার অঙ্কে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস হলো তোমার 9000। ঠিক আছে না মাহবুব? 9000 নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস 9000। আর নেট ইনকামটা বের করে নিতে হবে আর কি। হ্যাঁ, নেট ইনকাম কি এখানে দেওয়া নাই না? হ্যাঁ, ইয়েস দেওয়া নাই, এটা বের করতে হবে নেট ইনকাম। নেট ইনকাম কি বের করতে পারবা নাকি বের করে দিব? 7500 নেট ইনকাম হবে। বের করতে দেখে চেষ্টা করো, যদি পারো, না পারলে করে দেবো না। 7500 হবে নেট ইনকাম, লিখে নাও নেট ইনকাম 7500। আচ্ছা, গেল নেট ইনকাম। এবার আসো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এর রেজাল্টটা বলে দিই। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর রেজাল্ট হলো তোমার নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এখানে ইউজড বাই মানে নেগেটিভ হয়েছে, এটা 5000, নেগেটিভ 5000 হয়েছে। নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস 5000। সবাই কি আছো, লিখতেছো? কোনো সারা শব্দ তো দাও না, আমি তো মনে করছি সবাই চলে গেছো অথবা ঘুমাই গেছো। স্যার আছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে লেখো উত্তরগুলো। এবার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর রেজাল্টটা বলি। নেট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, নেট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস 3000, এটা ইউজড বাই, এটা ব্র্যাকেটে। আর নেট ইনক্রিজ ইন ক্যাশ, ইনক্রিজ হয়েছে তোমার 1000, আর ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্স তো দেওয়া আছে। আসো এবার আমরা 5 নাম্বার অঙ্কে চলে যাই। 5-এর আনসার শুনো। 5-এ নেট ইনকাম 27,500 দেওয়া আছে না বের করতে হবে? দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। এবার আসো নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস 25,750। নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস 25,750। ঠিক আছে,
এরপর আসো নেট ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে ইউজড বাই মানে হলো নেগেটিভ 2500 2500। আর নেট ক্যাশ ইউজড ইন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এটাও নেগেটিভ। ইউজড ইন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এটা হচ্ছে তোমার 15,750 15,750। তাহলে আলটিমেটলি নেট ইনক্রিজ ইন ক্যাশ হয়েছে 7,500। নেট ইনক্রিজ ইন ক্যাশ 7,500। আর ইয়ে তো তোমার দেওয়াই আছে না, বিগিনিং এন্ডিং তো দেওয়া আছে ক্যাশ। আর কি দিছিলাম আমি? আর অঙ্ক দিছিলাম নাকি এই পর্যন্ত শেষ? এই কোর্সের আর না দেন স্যার একটু না স্যার আচ্ছা তাই এই কটা অঙ্ক তোমরা সবাই করে ফেলো। আর তার একটা প্রবলেম হলে কোশ্চেন আছে নাজিমের বইয়ের 405 পেজে। নাজিমের বইয়ের 405। জি স্যার, রিকোয়ার্ড বি। স্যার কালকে তো সকালে ক্লাস নেই না? না না কালকে ক্লাস নাই, কালকে রাতে ক্লাস। আমি কালকে পরীক্ষার ডিউটি আছে তো সকাল 7টার সময় বাসা থেকে বেরিয়ে যাবো। 405 নাম্বার পেজে কি বললা? ইয়ে রিকোয়ার্ড বি। রিকোয়ারমেন্ট ক্যাশ বি, ডিভিডেন্ড 20,000 এটা কিভাবে বের করছে? ক্যাশ ডিভিডেন্ড কত? 23,000 স্যার, এটা কিভাবে বের 23,000। করছে? 23,000 এটা কিভাবে বের করছে না? দেখি ডিভিডেন্ড পে অফ টাকা 25,000 আর ডিক্লেয়ার্ড এন্ড পেইড। আচ্ছা 25,000 ডিক্লেয়ার্ড এন্ড পেইড না? ট্যাক্স টুক্স আছে নাকি? কোডটা বলে দেখি। কোডটা ডিউরিং দ্য ইয়ার ইকুইপমেন্ট ওয়াজ সোল্ড ফর এত all depreciation expenses টাকা এত in the operating expenses in the operating all depreciation expenses টাকা এত in the all sales of the additional আচ্ছা রিটেন আর্নিংস কত ছিল? রিটেন আর্নিংস ছিল হলো 28,000। কমে সেটা হয়েছে, বেড়ে সেটা হয়েছে 33,000, তাই তো? রিটেন আর্নিংস 14তে ছিল 28,000, পরে সেটা বাড়ছে, বেড়ে হয়েছে 33,000। আর্নিংস বেশি রাখছে। আর্নিংস যদি বেশি রাখে তাহলে ডিভিডেন্ড কম দেওয়ার একটা ব্যাপার চলে আসে। তাহলে ওখানে বাড়ছে কত? 5,000। 28, 29, 30, 31, 32, 33, 5,000। ওকে ডিভিডেন্ড অফ টাকা 25,000 আর ডিক্লেয়ার্ড এন্ড পেইড। এডিশন এটা তো চোখে পড়তেছে না, এটা তো 25,000 হওয়ার কথা। ইনকাম ট্যাক্স কত দেওয়া আছে? ইনকাম ট্যাক্স কি আলাদা দেওয়া আছে না? ইনকাম ট্যাক্স পেয়েবল। স্যার নিচে ইনকাম স্টেটমেন্টে 10,000 আছে। ট্যাক্সের ব্যাপারে ইনকাম স্টেটমেন্টে 10,000 আছে। না ওরকম না, যদি পার্সেন্টেজ আছে কেন তাই দেখতেছি।
আচ্ছা, এটা চোখে পড়তেছে না, এটা দেখবো। হ্যাঁ, এটা তো 25,000-ই হওয়ার কথা, 23,000 দেখবো। দেখবো নে, আচ্ছা এটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখি। স্যার আপনি যে অঙ্ক দিচ্ছেন না ছবি তুলে, ওটার 5 নাম্বারটা একটু দেখবেন, 5-এর 2। দাঁড়াও, দেখে প্রশ্নবোধক চিহ্ন স্যার দিয়ে ওটার রাখি। গেইনটা হচ্ছে নেট ইনকামের সাথে স্যার অ্যাড করা আছে, তো কি করব ওটা? যে অঙ্ক দিছি তার 5 নাম্বার অঙ্ক। জি স্যার। 5 জি স্যার। নাম্বার অঙ্কে কি বললা? এই, আবার বলো। স্যার 5 নাম্বার অ্যাডজাস্টমেন্টের 2 নাম্বার স্যার। অ্যাডজাস্টমেন্টের 2, স্যার আমার একটু মানে ছবি মেশিনারি কস্টিং না? মেশিনারি কস্টিং টাকা 2500 অন ডেপ্রিসিয়েশন, এটা? স্যার একটু স্যার একটু আচ্ছা, দেখো দেখো। যারা প্র্যাকটিস করো না তারা কিন্তু ভুল করতেছো, প্র্যাকটিস কিন্তু করতে হবে, নাহলে কিন্তু ওই প্রবলেম থেকেই যাবে। স্যার 5 নম্বরে স্যার অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট, স্যার এটা কোথায় আসবে ক্যাশ ফ্লোতে, নাকি এটা কি স্যার কি আসবে না? কি অ্যালাউন্স? স্যার অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট স্যার। হ্যাঁ, এটা তো আসবে, এটা ইনক্রিজ ডিক্রিজ হলে আসবে। এটা তোমার ওই যে ক্যাশ ইয়ে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আসবে। ও আচ্ছা স্যার। হুম। আচ্ছা, বলো তো এরপরে কি কি জন্য জানতে চাইলা? হ্যাঁ স্যার ওইটার 2 নাম্বারটাই স্যার, মেশিনারি আচ্ছা, মেশিনারি অ্যাডজাস্টমেন্টটা। কস্টিং টাকা 2500 জি স্যার। অন হুইচ ডেপ্রিসিয়েশন অফ টাকা 500। 2500 টাকার মেশিনারির এই তার অন হুইচ ডেপ্রিসিয়েশন অফ টাকা 500 হ্যাজ অ্যাকুমুলেটেড, 500 টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ধরা হয়েছে। ওয়াজ সোল্ড ফর টাকা 3000, এটা বাজারে বিক্রি হয়েছে 3000 টাকায়। দ্য গেইন ইজ ইনক্লুডেড ইন দ্য নেট প্রফিট, এই গেইনটা নেট প্রফিটের সাথে ইনক্লুড করা আছে। এখানে যে গেইনটা হয়েছে সেই গেইনটা নেট প্রফিটের 27,500 সাথে ইনক্লুড করাই আছে, তোমাকে ইনক্লুড করতে হবে না। তাহলে স্যার অপারেটিং অ্যাক্টিভিটি স্যার আসবে না তাই না? অপারেটিং অ্যাক্টিভিটিসে এই আর ইয়ের আসবে গেইনটা না। না, হ্যাঁ আসবে না। স্যার এটা হ্যাঁ, তো আসবে না হুম, আসবে না। স্যার, তাও তো স্যার মিললো না আমার আউট এটা। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সে কিন্তু এক্সপেন্স বের করতে পারছো তো? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত হয়েছে বলো? স্যার বের তো মেশিনারি করছি কিন্তু কত বুঝতেছি কত না। কত মেশিনারির কত স্যার হয়েছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স? মেশিনের স্যার 2750। হ্যাঁ, ঠিক আছে তো। আর বিল্ডিং এর কত হয়েছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স? স্যার বিল্ডিং এর কত বিল্ডিং এ হয়েছে? স্যার 3000। 3000। বিল্ডিং এর স্যার বিল্ডিং এ আমারও 3000। ওরকম হ্যাঁ, আসছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু স্যার তো মেলানো। স্যার আচ্ছা, তাহলে তারপরে মিলে না কেন? গেইন অন সেল অফ মেশিন, গেইন অন সেল অফ মেশিন কত দিছো? গেইন অন সেল অফ মেশিন স্যার একটু স্যার এটা -1000 হবে। -1000। হ্যাঁ, ঠিক আছে। গেইন অন সেল অফ মেশিন -1000। আর অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ কত দিছো? স্যার 5000 মাইনাস 5000, -5000, ঠিক আছে। ইনভেস্টমেন্টের গেইন কত? স্যার ইনভেস্টমেন্ট হ্যাঁ, ইনভেস্টমেন্ট অন গেইন -2000। স্যার হ্যাঁ, -2000। 2000, -2000, ঠিক আছে। আর ইনক্রিজ ইন অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট, ডাউটফুল ডেট ইনক্রিজ হয়েছিল 500, ঠিক আছে না? 500। আর জি স্যার। অ্যাকাউন্টস পেবল ইনক্রিজ হয়েছিল 3500। 3500 হ্যাঁ স্যার। জি আর তোমার এই আউটস্ট্যান্ডিং এক্সপেন্স ইনক্রিজ হয়েছিল 500। জি স্যার। আর ইনক্রিজ ইন ইনভেন্টরি ইনক্রিজ হয়েছিল তোমার 4000, এটা মাইনাস। 4000 হ্যাঁ, মাইনাস। তো এই স্যার সবকিছু আমি ওই যে ক্যালকুলেশন করে 1750 হয়। স্যার আমি নেই হচ্ছে অ্যালাউন্স ফর ডেপ্ট কি জানো নেই। ডাউটফুল ডেট নাও নাই। হ্যাঁ, স্যার গেইন অফ সেলিং মেশিনারি তো 1000 না, মাইনাস হবে তো, এটা তো ইনক্লুড নিট ইনকামে। হ্যাঁ, নেট ইনকামের মধ্যে তো আছে। এর মধ্যে তো এই নেট ইনকামের মধ্যে এই গেমটা আছে নাকি? এদিকে পাবে, আরেকবার পরে দেখো তো। এটাই স্যার।
আবার সেল টাকা আছে গেইন, হ্যাঁ এটা আছে, ইনক্লুড আছে। তাহলে আবার স্যার বাদও দিব? হ্যাঁ বাদও দিবা। স্যার ইনক্লুড আছে তাও স্যার আবার বাদ দেবো স্যার? এটা তোমার এই নেট ইনকামের সাথে ইনক্লুড থাকা মানে হলো যে আমার যে গেইনটা হয়েছিল সেই গেইনটা ওই যদি নেট ইনকামের সাথে ইনক্লুড কথাটা বলা নাও থাকতো, তাও আমার ইনকাম স্টেটমেন্টে ঠিকই সেটা আমরা দেখাইছিলাম, বুঝছো? ইনকাম স্টেটমেন্টে আমাদের ওই গেইনটা যোগ করার পরে আমার ইয়েটা ছিল টোটাল ইনকাম, আর তারপর থেকে বিয়োগ দিছিল খরচগুলো, বিয়োগ দিয়ে নেট ইনকাম বের করছি। কারণ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তো পরে করে। আচ্ছা, আমার মনে হয় এখন তোমাদের ওই 3টা অঙ্কে ঝামেলা রয়ে গেছে, আর এগুলো তোমরা একবার করো, তাহলে 3টা অঙ্ক সলভ করে দিলে আমরা মোটামুটি অন্য চ্যাপ্টারে যেতে পারি। আর যদি রিফর্মুলেটেড ক্যাশ ফ্লো স্টেটমেন্টে মনে তোমাদের ঝামেলা এখনো আছে কিনা, তাহলে কিছু রিফর্মুলেটেড আমি দিয়ে দেবো না আরো, সেগুলো করো। আর ঝামেলা থাকলে আমি স্যার ওয়ার্কিং ক্যাপিটাল কি স্যার আপনি নাজিম পাবলিকেশন থেকে করাবেন? ওয়ার্কিং ক্যাপিটাল নাজিম পাবলিকেশন থেকে করাবো কিনা এখনো ডিসিশন নেই। যদি নাজিম পাবলিকেশন ওই রকম থাকে করাবো। নাজিম পাবলিকেশন বের করছে নাকি ওয়ার্কিং ক্যাপিটাল? স্যার মিলেনিয়াম বের হইছে। আমার কাছে আসলে কোনোটাই নাই। আমার কাছে ওয়ার্কিং ক্যাপিটালে নাজিমের বইও নাই, মিলেনিয়াম নাই, কোনোটাই নাই। তো আমি দেখি জোগাড় করতে পারলে, আমি সিলেবাসটা দেখতেছি আর সিলেবাসের সাথে মিলিয়ে কোথায় আছে সেখান থেকে খুঁজে খুঁজে আমাদের ছবি দিচ্ছি আর পড়াচ্ছি। তো ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ আজকের মতো। বলো স্যার ডাইরেক্ট মেথডটা কি করতে হবে না? আমি একটু দেখি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলোতে আসছে কিনা, যদি আসে তাহলে করাই দিব, আর যদি দেখি যে না আসে নাই তাহলে ওটা বাদ দিব, অন্য কিছু করাবো। স্যার 51 নাম্বার ম্যাথটাতে কোশ্চেনে বলছে ডিরেক্ট মেথড করতে, কিন্তু অ্যানসারে হচ্ছে ইনডিরেক্ট মেথড করা, তো এটা কি করতে হবে? ইনডিরেক্ট মেথড যেহেতু তোমাকে শিখাইছি, ইনডিরেক্ট মেথড করো। ডিরেক্ট মেথড স্যার কোশ্চেনও তো বলছে ডিরেক্ট করতে। তাই না? স্যার এটা ডাইরেক্ট মেথডেরই ম্যাথ কর স্যার, এটা তো সাপ্লায়ার্স আছে স্যার। তাহলে বাদ থাক, আমি ডিরেক্ট যখন যদি করাই তখন করব। ওকে, আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।